নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ তোমাদেরকে আমরা শোনাবো একটা গা ছমছমে ভয়ের গল্প। শুভ্রজিৎ দেব বিশ্বাসের লেখা বকুল লজ। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলকে, প্লিজ করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দাও যাতে সমস্ত গল্পের আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাও তাহলে জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়া কমেন্ট বক্সে থাকা সুপার থ্যাঙ্কস অপশনের মাধ্যমেও তোমরা আমাদেরকে ডোনেট করতে পারো। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু প্রখ্যাত লেখক শ্রী অভিক সরকারের হাড়িকাট গল্পটি চলে এসেছে। এখনও না শুনে থাকলে অবশ্যই শুনে নিও। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। শুভ্রজিৎ দেব বিশ্বাসের কলমে বকুল লজ। বাক্স বিছানা জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। ঘরের দুটো জানলা বন্ধ করে দিয়েছেন নিজের হাতে। হয়তো এই জীবনে এই বন্ধ জানলা তারা নিজের হাতে খোলা হবে না। তোষকহীন বহু বছরের পুরনো সঙ্গী চৌকিটা যেন শূন্যতার প্রতিমূর্তি। বাল্বের ঘোলা আলোয় দেখা পূর্ব দিকের পলেস্তারা খসে পড়া দেওয়ালটাও যেন মনে হয় কত আপনজন। শুধু ঘরের কোণায় উদাসীন কালো মাকড়সাটা আপন মনে জাল বুনে চলেছে। এতদিনের স্মৃতিমাখা ঘরটার দিকে শেষবারের মতো একবার চোখ বলিয়ে নিচ্ছিলেন জনার্দন বাবু। এবার পাশের দেওয়ালে টাঙানো কালো ফ্রেমে বাঁধানো ছবিটা নামিয়ে আনলেন। ছবিতে শুকিয়ে যাওয়া বেলকুঁড়ির মালাটা খুলে রাখলেন। পরম যত্নে ছবিটায় আঙুল বুলিয়ে মুছতে লাগলেন অনেকক্ষণ ধরে। ছবিটা তার স্ত্রী বকুলের। 6 মাস আগে বাজার করতে বেরিয়েছিলেন দুজনে। জনার্দন বাবুর হাতে ছিল ভারী ব্যাগ। সঙ্গে থাকলে বকুলকে ব্যাগ বইতে দিতেন না। রাস্তা পেরোবার সময় মুহূর্তের হিসাবের গোলমালে বকুল এগিয়ে যায় কয়েক পা। ঠিক তখনই একটা সাদা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বকুলকে। জনার্দনবাবু চেষ্টা করেছিলেন ছুটে যাওয়ার, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও তিনি পাননি। তৎক্ষণাৎ মৃত্যু এসে বকুলকে ছিনিয়ে নিয়ে গেছিল, কোনো আগাম সংবাদ না দিয়েই। তারপর থেকেই এই কলকাতা শহরটা দুর্বিষহ হয়ে উঠতে লাগলো তার কাছে। রাতে 2 চোখের পাতা এক করতে পারেন না। চোখ বুঝলেই ভেসে ওঠে হুড়মুড়িয়ে ঘাড়ের ওপর এসে পড়া একটা গাড়ির ছবি। কান ফাটানো ব্রেক কষার আওয়াজে হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে আসতে চায়। তীব্র অস্বস্তিতে জেগে ওঠে, অজানা আশঙ্কায় নিদ্রাহীন রাত কাটান। ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। উল্টে দম বন্ধ করা অস্বস্তি আরও বেড়েছে। তাই অনেক চিন্তা করে জনার্দনবাবু সিদ্ধান্ত নেন যে এই শহর তাকে ছাড়তে হবে। তাই সুযোগ খুঁজছিলেন চাকরি ছেড়ে এমন কোনো ব্যবসা করতে যাতে এই শহরে তাকে আর না থাকতে হয়। সুযোগও এসে গেল। অফিসেরই কর্মচারী জিতেনের মধ্যস্থতায় দার্জিলিংয়ের কাছেই একটা পুরনো বাংলো বাড়ি খুব অল্প দামে কেনার প্রস্তাব পেয়ে গেলেন। বাড়িটা সামান্য মেরামত করে নিলেই অনায়াসে শুরু করা যেতে পারে হোটেলের ব্যবসা। যেমন ভাবা তেমনি কাজ। কোম্পানির চাকরিটা ছেড়ে যা টাকা পয়সা পেলেন সেটা আর জমানো টাকা দিয়ে কিনে নিলেন বাড়িটা। হোটেল চালানোর জন্য ম্যানেজার হিসাবে পেয়ে গেলেন জিতেনেরই মামা শ্বশুরকে। সে নাকি দার্জিলিংয়েই থাকে, অত্যন্ত বিশ্বাসী। জনার্দনবাবু এরকমই একজন লোক খুঁজছিলেন যে হবে সেখানকার স্থানীয় এবং বিশ্বস্ত। বস্তুত বাড়িটা চোখে পর্যন্ত দেখলেন না তিনি।
প্রায় চোখ বুজেই দলিল দস্তাবেজে সই করলেন এই আনন্দে যে শহরের দম বন্ধ করা পরিবেশ থেকে তিনি মুক্তি পাবেন। তাই আজই এই শহর ছাড়ছেন জনার্দনবাবু। বাইরে থেকে ক্রমাগত তাড়া দিয়ে চলেছে তার ড্রাইভার। এবার না বেরোলে বড্ড দেরি হয়ে যাবে। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লেন জনার্দনবাবু। হোটেলের নাম ইতিমধ্যেই স্থির করে ফেলেছেন। নাম হবে তার মৃতা স্ত্রী বকুলের নামে, বকুল লজ। ট্রেন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে জনার্দনবাবু এদিক ওদিক দেখতে লাগলেন। রং বেরঙের জ্যাকেট, সোয়েটার, মাফলার আর টুপির ভিড়ে মানুষের মুখ চেনাই দায়। জিতেন বলেছিল তার মামা শ্বশুর তাকে স্টেশনে নিতে আসবে, কিন্তু কোথায় কে? ট্রেনে আসা সহযাত্রীরা যে যার রাস্তা ধরেছে। হিম ঠান্ডায় দাঁত কপাটি লাগার জোগাড়। পায়ে পায়ে স্টেশনের একদিকে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে দাঁড়ালেন তিনি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরেই জনার্দনবাবুর কানের কাছে কেউ বলে উঠল, নমস্কার স্যার, আপনিই তো জনার্দন হালদার, কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, জিতেন আপনার ছবি আমাকে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল। চমকে উঠে জনার্দনবাবু দেখলেন একটা বেঁটে খাটো আধপুরো লোক তার দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে। তার মাথাজোড়া টাক, শ্যামলা গায়ের রং, দাড়ি গোঁফ কামানো আর কুতকুতে চোখ দুটোতে সন্ধানী দৃষ্টি। স্থানীয় লোক বলেই বোধহয় ঠান্ডা তাকে বিশেষ কাবু করতে পারেনি। জনার্দনবাবু গোঁফের ফাঁক দিয়ে মাপা হাসিটা হেসে বললেন, হ্যাঁ, আমি জনার্দন হালদার। আপনি নিশ্চয়ই জিতেনের মামা শ্বশুর, তাই তো? তা আপনার নামটা? অধমের নাম হরিপদ কুণ্ডু। চলুন স্যার, চলুন, আমি গাড়ি ঠিক করে রেখেছি। এখান থেকে তো তাকদা অনেকটা রাস্তা। চলুন চলুন চলুন। তাকদা? জায়গাটার নাম তাকদা নাকি? আমি যে শুনেছিলাম জায়গাটা দার্জিলিংয়ের আশেপাশে। জনার্দনবাবুর গলায় বিস্ময়। তাকদা তো দার্জিলিংয়ের কাছেই, দার্জিলিং থেকে মাত্র 28 কিলোমিটার দূরে। চলুন 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 স্যার, বাকি কথা আমরা গাড়িতে সেরে নেবক্ষণ। আসলে সন্ধে নামার আগেই তো আমাদের পৌঁছতে হবে। কি জানেন তো স্যার, তাকদায় আবার এত কুয়াশা হয় যে 2 হাত দূরের জিনিস পর্যন্ত দেখা যায় না, বুঝলেন? চলুন চলুন স্যার, চলুন। হরিপদ তাড়া লাগায়। হরিপদ বেশ চটপটে লোক। সে নিজেই হাত লাগিয়ে মালপত্র গাড়িতে তুলে দেয়। গাড়িও রওনা হয়ে যায় কুয়াশা ঘেরা অচেনা তাকদার উদ্দেশ্যে। পেছনে পড়ে থাকে কোলাহল মুখর শহর। তাকদা পাহাড় ঘেরা একটা ছোট্ট জনপদ। লোকজনের সংখ্যাও কম, কিন্তু দেখা গেল জনার্দনবাবুর কেনা নতুন বাংলোটা ঠিক তাকদায় নয়। তাকদা থেকে ডান দিকে উঁচু উঁচু পাইন বনের মধ্যে দিয়ে যে রাস্তাটা এঁকে বেঁকে হারিয়ে গেছে, গাড়ি সেই পথই ধরল। এই রাস্তায় আরও মিনিট 15-20 চলার পর দেখা গেল একটা সাহেবি ধাঁচের বাড়ি। কিছুটা কংক্রিট আর কিছুটা লোহার বিম দেওয়া বাড়িটার গা ঘেঁষে উঠেছে একটা নাম না জানা লতানো গাছ। তাতে ফুটে আছে ছোট ছোট বেগুনি রঙের জংলি ফুল। পুরো বাড়িটাই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। সামনে রয়েছে একটা জবরদস্ত লোহার গেট। বাড়িটা ঘিরে একটা বেশ আঁটো সাঁটো ভাব, ঠিক যেন একটা জেলখানা। চারপাশে আর দ্বিতীয় কোনো বাড়ি নেই। চারিদিকে পাইনের ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে বাড়িটা যেন একাই দাঁড়িয়ে আছে নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য। বিকেলের পড়ন্ত রোদে পাইন গাছের দীর্ঘ কালো ছায়াগুলো খেলা করছে বাড়ির দেওয়ালের গায়ে। লোহার গেটটার সামনে এসে দাঁড়ালেন জনার্দনবাবু। নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট কানে শুনতে পাচ্ছেন।
কলকাতার জমজমাট পরিবেশে এমন নিস্তব্ধতা কল্পনাও করা যায় না। গেটের পাশের দেওয়ালে ধুলোর আস্তরণে ঢাকা একটা মার্বেলের ফলক, তার লেখা ঝাপসা হতে হতে প্রায় অস্পষ্ট হয়ে এসেছে, পড়া যায় না। জনার্দন বাবু ফলকের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে একটা ফোঁ দিলেন। কিছুটা ধুলো উড়ে খোদাই করা লেখার জায়গাটা পড়ার সুযোগ করে দিল। কালো ফলকের ওপর সাদা রঙে ইংরেজিতে লেখা হোয়াইট হল। আচমকা পাইন বনের মাথায় উঠল একটা ঝোড়ো হাওয়ার ঢেউ। জনার্দন বাবু ঘাড় ঘুরিয়ে পাইন বনের দিকে তাকাতেই স্পষ্ট দেখলেন একটা বড় সড়ো জন্তু ছুটে বনের ভেতর ঢুকে গেল। হালকা কুয়াশার আস্তরণে ভালো করে দেখা না গেলেও মনে হলো জন্তুটা যেন এতক্ষণ তাদেরই দূর থেকে জরিপ করছিল। এই বাড়িটা নাকি অ্যালেস্টার হোয়াইট নামে এক সাহেব তৈরি করেছিলেন। নিজের নামেই নাম রেখেছিলেন এই বাড়িটার। হোয়াইট সাহেব মারা যাবার পর ওর বংশধরেরা রক্ষণাবেক্ষণ করতে পারবে না বলেই জলের দরে বাড়িটা বেচে দিয়েছে। তা এখানকার লোকেরা এসব কথা জানে, আমিও কিন্তু সব খোঁজ খবর নিয়ে রেখেছি। চলুন স্যার, চলুন বাড়ির ভেতরে চলুন। মনে হচ্ছে এক্ষুনি আবার ঝড় বৃষ্টি আসতে পারে। চলুন স্যার। হরিপদ এর মধ্যেই জনার্দনবাবুর পাশে এসে দাঁড়িয়েছে। জনার্দনবাবু বুঝলেন এই হরিপদ লোকটা বেশ চালাক চতুর। ইতিমধ্যেই সে অনেক খবর জোগাড় করে ফেলেছে, আর করবে নাই বা কেন? এই জন্যই তো ম্যানেজার হিসাবে একজন স্থানীয় লোক খুঁজছিলেন তিনি। লোহার গেট পেরিয়ে কিছুটা হেঁটে বাড়িতে ঢোকে জনার্দনবাবু আর হরিপদ। ওদের গলার আওয়াজ পেয়ে কখন জানি এক তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে। লম্বা একহারা চেহারার, পাজামা, গোলাপি সোয়েটার আর লাল হনুমান টুপি পরা কম বয়সী নেপালি ছেলেটা এতক্ষণ তাদের কথাগুলো গিলছিল। তার দিকে তাকিয়ে হরিপদ বলে ওঠে, স্যার, এই হচ্ছে আমাদের কুক কাম কাজের লোক তরল, এখানকারই ছেলে। কিন্তু বেচারা বোবা, স্যাট কেস, কথা বলতে পারে না। তবে ও কিন্তু খুব চটপটে স্যার। হরিপদ যতই দুঃখ দুঃখ মুখে কথাগুলো বলুক না কেন, এই স্যাড কেসের মূল চরিত্রটির মুখে দুঃখের কোনো ভাব দেখা গেল না। সে দাঁত বের করে হেসে মুখ থেকে একটা অব্যক্ত আওয়াজ করল। অন্ধকার হওয়ার সাথে সাথেই ঝাঁপিয়ে নামল বৃষ্টি। তার সঙ্গে যোগ হলো এক টানা ঝোড়ো হাওয়া। বাংলো বাড়িটা বেশ বড়। একতলায় সদর দরজা দিয়ে ঢুকেই একটা প্রশস্ত হলঘর। তার বাঁদিক দিয়ে উঠে গেছে চওড়া কাঠের সিঁড়ি, আর ডান দিকে আর একটা দরজা পেরোলেই খাবার ঘর। তার সঙ্গে লাগোয়া রান্নাঘর এবং বাথরুম। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় গেলে পড়বে একটা লম্বা টানা গলি। গলির পাশে সারি দিয়ে পরপর 6টা ঘর। গলির একেবারে শেষ মাথায় রয়েছে দুটো বাথরুম। লক্ষ্য করার মতো ব্যাপার হলো, দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই একটা এক মানুষ সমান হাতে আঁকা বিশাল ছবি। ছবিটা এক সোনালি চুলের সাহেবের। তার চোখের মণির রং নীল, হাতে দোনলা বন্দুক। সাহেবের সঙ্গে রয়েছে একটা বাঘা কুকুর। ছবিটা দেখেই গাটা কেমন একটা ছ্যাঁত করে উঠল জনার্দনবাবুর। সাহেবের মুখের ভাবটা যেন আর 5 জন সাধারণ মানুষের মতো নয়। তার চোখের দৃষ্টিতে একটা তীব্র রাগ, ঘৃণা, বিদ্বেষ যেন জমে আছে। একতলায় খাবার ঘরে বসে রাতের খাবার খেতে খেতে সেই কথাটাই ভাবছিলেন জনার্দনবাবু। হরিপদ কিন্তু অনর্গল কথা বলে চলেছে। 8 চেয়ারের বড় ডাইনিং টেবিলটায় পিতলের কারুকার্য করা স্ট্যান্ডে 3টে মোমবাতি জ্বলছে। এ কি স্যার, আপনি তো কিছুই খাচ্ছেন না? হ্যাঁ, বুঝতে পেরেছি,
আমি বুঝতে পেরেছি আপনার অবস্থাটা। আসলে এই রকম নির্জন পরিবেশে এত বড় বাড়িতে থাকাটা খুবই অস্বস্তিকর। তার ওপর এখানে আবার ইলেকট্রিসিটিটাও নেই। আসলে বুঝতেই তো পারছেন, আশেপাশে কোনো জনবসতি নেই, সেই জন্যেই এই অবস্থা। একবার আপনি হোটেলটাকে ভালোভাবে চালু হতে দিন, তারপর দেখবেন কারেন্টের ব্যবস্থাও এমনিতেই হয়ে যাবে। জানেন, আপনি আজ আসবেন বলে আমি আর তরল গতকাল থেকে এসে সবটাকে এরকম ঝাড়পোছ করে রেখেছিলাম, সেজন্যই রক্ষে। বিশ্রীভাবে খিক করে হাসতে থাকে হরিপদ, যেন নিজের বাহাদুরিতে নিজেই খুশি হয়েছে। দোতলায় ওই ছবিটা কার হরিপদ? জনার্দনবাবু প্রশ্ন করেন। হাসিটা মাঝপথে গিলে নেয় হরিপদ, প্রশ্ন করে, কেন স্যার, কোনো অসুবিধা হয়েছে? কেউ কি কিছু বলেছে আপনাকে? আমাকে আবার কে কি বলবে? কি ব্যাপার বলুন তো? আপনি কি আমার কাছে কিছু লুকিয়ে টুকিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, না 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 না, লুকোবো কেন? লুকোবার তো কিছুই নেই। হরিপদর মুখে কৃত্রিম হাসি। ছবিটা কার সেটা তো বললেন না। জনার্দনবাবুর গলার স্বর গম্ভীর। ওটা এই বাড়ির মালিক অ্যালেস্টার হোয়াইট সাহেবের। নামটা বলার সঙ্গে সঙ্গেই ঘরের মোমবাতির শিখাগুলো একসঙ্গে থরথর করে কেঁপে উঠল। আশ্চর্য, ঘরে তো কোনো হাওয়া নেই। সমস্ত জানলার সারসি শক্ত করে আঁটা। হরিপদ সন্দিগ্ধ দৃষ্টিতে চারপাশে একটু তাকিয়ে নিয়ে বলল, সাহেবের বংশধরেরা যখন এই বাড়িটা বেচে দেয় তখন ওরা কিছুই নিয়ে যায়নি, আর সেজন্যেই এই খাট, আলমারি, টেবিল, চেয়ার সবই রয়ে গেছে। তাই ছবিটা যেমন টাঙানো ছিল তেমনই আছে। তা মানে আমি কি ছবিটা খুলে দেব স্যার? জনার্দনবাবু অন্যমনস্কভাবে বললেন, না, থাকবে। সেদিন সারা রাত চলল ঝড় বৃষ্টির দাপট। জনার্দনবাবুর মনেও চলল ঝড়। কি যেন একটা গোলমাল জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে। শুধু মনে হতে লাগলো কলকাতার চাকরিটা ছেড়ে এভাবে হুট করে অচেনা অজানা জায়গায় একটা পুরনো বাড়ি কেনা বোধহয় তার উচিত হলো না। দেখতে দেখতে কেটে গেল 3টে দিন। জনার্দনবাবুর মন এতদিনে অনেকটাই মানিয়ে নিয়েছে বকুল লজের এই নিস্তব্ধ পরিবেশের সঙ্গে। বলতে গেলে বেশ ভালোই লাগছে তার এখন। জনার্দনবাবু, হরিপদ আর তরল মিলে সারা বাড়িটা একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এত বড় বাড়ি গোছাতেও সময় লাগে। সারা বাড়ি জুড়ে ছড়ানো কাঠের আসবাবপত্র বেশ পুরনো হলেও তা দেখে বোঝার উপায় নেই। তারা এই বাড়িতে আসার আগে এসবের দেখভাল কে করতো কে জানে। হয়তো সাহেবের বংশধরেরা যত্ন আত্তি করত। সেদিন বেশ একটা অদ্ভুত কাণ্ড হলো। দিনটা ছিল মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে এইসব পাহাড়ি জায়গায় বৃষ্টি লেগেই থাকে। জনার্দনবাবু দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু গড়িয়ে নিচ্ছিলেন। দিবানিদ্রার অভ্যেস তার কোনো কালেই না থাকলেও এই সময়টায় বিছানাটা তাকে টানে। শুয়ে থাকতে থাকতে সামান্য তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ টুংটাং শব্দে চমকে উঠলেন। স্পষ্ট পিয়ানোর শব্দ। কান পেতে ভালোভাবে শোনার চেষ্টা করলেন না। কোনো সন্দেহ নেই, অভ্যস্ত হাতে কেউ পিয়ানোয় সুর তুলেছে। কয়েক মুহূর্ত ভাবলেন জনার্দনবাবু। পশ্চিম দিকের ঘরে একটা কালো পালিশের ঢাউস পিয়ানো আছে বটে, কিন্তু তা বাজাবার মতো লোক তো এই বাড়িতে কেউ নেই। তিনি ছাড়া হরিপদ আর তরল এ বাড়িতে থাকলেন। এই যন্ত্র বাজাবার মতো এলেম তাদের কারোর আছে বলে মনে হয় না। তাহলে কে বাজায়? জনার্দনবাবু খাট থেকে নেমে
চটিজোড়া পায়ে গলিয়ে দরজা পেরিয়ে বাইরের গলিতে প্রবেশ করলেন। পিয়ানোর সুর গুরুগম্ভীর স্বরে খাদে বাজছে। জনার্দনবাবু একবার ভাবলেন হরিপদকে ডাকবেন, তারপর স্থির করলেন এই সব রহস্যজনক ব্যাপারে একা একা যাওয়াই ভালো। পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন পশ্চিমের বদ্ধ দরজার সামনে। দরজা বাইরে থেকে বন্ধ, লক করা। ভিতরে মানুষ থাকার প্রশ্নই ওঠে না। তাহলে এই জনমানবহীন শূন্য ঘরে একটা পিয়ানো বাজছে কি করে? গানের ব্যাপার খুব ভালো না বুঝলেও জনার্দনবাবু লক্ষ্য করলেন পিয়ানো চড়া সুর ধরেছে। খানিক ইতস্তত করতে লাগলেন তিনি। তার মন বলছে যে দরজা খুললেই বাজনা বন্ধ হয়ে যাবে, কিন্তু দরজা খোলার জন্য এক উদগ্র আগ্রহে হাত দুটো নিষ্পিস করতে লাগলো তার। দোনমনো করে লক ঘুরিয়ে এক ধাক্কায় দরজাটা খুলে দিলেন। সুর কিন্তু বন্ধ হলো না। বাদক ছাড়াই আসবাবহীন ঘরের ঠিক মধ্যিখানে রাখা কারুকার্যময় পিয়ানোটা যেমন বাজছিল তেমনই বেজে চলল। জনার্দনবাবু বেকুব হয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে রইলেন। পিয়ানোটা এবার পাগলের মতো এই সুর ছেড়ে ওই সুরে বাজতে লাগলো। তারপর হঠাৎ যেমন শুরু হয়েছিল তেমনি হঠাৎ বাজনা থেমে গেল। সঙ্গে সঙ্গেই জনার্দনবাবু স্পষ্ট বুঝলেন যে কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। চট করে ঘাড় ঘোরাতেই দেখলেন তরল অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। পরে ব্যাপারটা হরিপদকে বলেছিলেন জনার্দনবাবু, কিন্তু সে বলেছিল এইসব ফাঁকা পাহাড়ি জায়গায় প্রতিধ্বনি হয়ে এরকম অনেক কিছু শব্দ শোনা যায়। যদিও জনার্দনবাবুর যুক্তিটা তেমন বিশ্বাসযোগ্য মনে হয়নি। এখানে বাজার হাট সবই হরিপদ করে। তরল সামলায় রান্নাঘর, আর জনার্দনবাবু হোটেলটা কি করে চালু করা যায় দিন রাত তার পরিকল্পনা কষেন। সেদিন সকালে জনার্দনবাবু হরিপদকে বললেন, শুনুন, আপনাকে আজ আর বাজার যেতে হবে না, আমি গিয়ে কিনে নিয়ে আসবো। আর দেখি হোটেলটা চালু করার জন্য কিছু বিজ্ঞাপন ছাপানোর ব্যবস্থা করা যায় কিনা। হরিপদ বলল, এহে, আপনি আবার কষ্ট করে এতটা পথ যাবেন কেন? আমি না হয়। আরে আমি যাব বললাম তো, আর তাছাড়া এখানকার রাস্তাঘাটও আমার কিছুটা চেনা দরকার। হরিপদ আর কথা বাড়ায় না। জনার্দনবাবু হাতে একটা বাজারের ব্যাগ আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন। এসব জায়গায় কখন যে বৃষ্টি নামবে কিছুই বলা যায় না। তাকদায় বাজার বলতে স্থানীয় মানুষজন এক জায়গায় কিছু সবজি নিয়ে বসেছে। বাজারে প্রায় সবার কাছেই চোখে পড়ে লাল বাঁধাকপি, জংলি আলু আর স্কোয়াশ। জনার্দনবাবু সেখান থেকে সবজি কিনে খোঁজ করতে করতে উপস্থিত হলেন একটা ছোট্ট দোকান ঘরে। এখানে নাকি বিজ্ঞাপনের জন্য হ্যান্ডবিল ছাপানো হয়। দোকানটার সামনে কিছুক্ষণ ডাকাডাকির পর বেরিয়ে এলো নোংরা সোয়েটার আর জিন্স পরা একটা মাঝবয়সী নেপালি লোক। মাথায় কুকুরের ছবি আঁকা নেপালি চোঙা টুপি। তার চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল। বোঝাই যাচ্ছে যে দিনের বেলাতেও সে ভালোই নেশা করেছে। ভুরভুর করে গা দিয়ে বেরোচ্ছে মদের গন্ধ। জনার্দনবাবু কথা বলে জানতে পারলেন তার নাম বাবুরাম। অনেক দিন ধরেই সে তাকদায় আছে। নেশা করলে কি হবে, লোকটা যাতে মাতাল তালে ঠিক। বাংলাটাও মোটামুটি ভালোই জানে। জনার্দনবাবুকে নতুন লোক বুঝে খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করছিল। এ কথা সে কথার পর নতুন হোটেল খোলার প্রসঙ্গক্রমে হোয়াইট হলের নাম উঠতেই বাবুরাম ছিটকে সরে গিয়ে দুহাত তুলে কপালে ঠেকিয়ে বলল, হ্যাঁ সাহেব, ওই ভুতিয়া বাংলোয় আপনি এখনো বেঁচে আছেন? ওরে বাবারে, ওই বাংলোয় যে একবার ঝোঁকে তার জিন্দা ফেরা মুশকিল সাহেব। ভুতুরে বাংলো মানে কি বলতে চাইছো তুমি? রুখে ওঠেন জনার্দনবাবু। লোকটার এবার সত্যি বোধহয় নেশা চড়ে গেছে, তাই অসংলগ্ন কথা বলছে। আমি সচ বাত বলছি সাহেব। হ্যাঁ,
ওই বাংলো में वाइट साहेबের ভূত আছে। ওরে বাবারে, এখানে এই বাত সব লোক জানে, মগর কেউ ভয়ে কিছু বলেন না। ব্যাপারটা কি একটু খুলে বলো তো। এবার দোকানের সামনে পাতা বেঞ্চটায় বসে পড়লেন জনার্দন বাবু। বাবুরামও উল্টো দিকের একটা বেঞ্চে বসে তার কয়েকদিন না কাটা রুক্ষ দাঁড়িতে হাত বোলাতে বোলাতে বলে, সে সব বাত তো বলা যায় সব, তবে খালি পেটি কি কথা হয় সব। ইশারাটা বুঝতে পেরে জনার্দন বাবু পকেটে হাত ঢোকান, একটা 20 টাকার নোট বের করে বাবুরামের দিকে এগিয়ে দেন। বাবুরাম প্রায় ছোঁ মেরে টাকাটা নিয়ে প্যান্টের পকেটে সেটা চালান করে হলদে ছোপওয়ালা দাঁত বের করে হেসে বলতে শুরু করে, এই বাংলোটা বানিয়েছিল হোয়াইট সাহেব। আমার দাদাজি ওই সাহেবকে নিজের চোখে দেখেছে। ইয়া লম্বা চওড়া আর টমাটারের মতো লালচে গোরা ছিল হোয়াইট সাহেব। এই সাহেবের একটা পোষা শের কা মাফিক কুত্তা ছিল, নাম ছিল ডিন। হোয়াইট সাহেব ডিনকে সঙ্গে করে বন্দুক নিয়ে পাখি শিকারে যেত ওই 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 পাইনের জঙ্গলে। আমার দাদাজিরা ওই ডিনের ভয়ে বাংলোর দিকে যেত না। আর হোয়াইট সাহেবও আমাদের মতো কালা আদমিদের ওই বাংলোর আশেপাশে দেখলেই গালি দিত। তারপর একদিন হোয়াইট সাহেবের পচা গোলা লাশ মিলল ওই বাংলোর আন্দার। কতদিন মরে পড়েছিল কে জানে। সাহেব কি করে মরল কেউ বুঝতে পারলো না। কুত্তাটার ভি কোনো পাত্তা মিলল না। তারপর থেকেই শুরু হলো ওই ভূতের ঝামেলা। কিরকম কিরকম? জনার্দনবাবু গায়ের চাদরটা ভালো করে টেনে নিয়ে এগিয়ে বসলেন। রাত বেরেতে ওই হোয়াইট সাহেবের ভূত দেখতে লাগলো অনেকে। ওই বাংলোর আশেপাশে ডেনকে নিয়ে এখনো ঘুমতে দেখা যায় তাকে। সাহেবের নিজের লোকরাও ভয়ে থাকতে পারেনি ওখানে। हाँ, कुछ साल पहले আমার এক দোস্ত আমাদের সাথে শর্ত লেখে ওই বাংলোতে থাকতে গিয়েছিল। পরদিন মিলেছিল তার লাশ। হ্যাঁ, কেউ ওকে গলা টিপে মেরেছিল, গলায় হাতের ছাপ भी মিলেছিল। কিন্তু এই ছাপ কোনো মানুষের ছাপ নয়। সবাই জানে ওই ছাপের পাঞ্জা দানও ছাড়া আর কারোর হতে পারে না। আর ওর মুখ দেখে মনে হচ্ছিল ও কিছু দেখে বহুত ভয় পেয়েছে। ও বাবা রে, ও মুখ আমি জিন্দগিতে ভুলবো না। সাহেব, আপনি সব জেনে শুনে ওই বাংলো কেন কিনলেন সাহেব? জনার্দনবাবুর গলাটা শুকিয়ে গিয়েছিল। একটা ঢোক গিলে বললেন, আসলে বাড়িটার ব্যাপারে আমি আগে থেকে অতটা খোঁজ নিইনি। মানে আমার ম্যানেজার ওই ওই হরিপদই তো সব করেছে। হরিপদ মানে হরিপদ কুন্ডু, ওই মেটে মতো টাকমাথা বুড়াটা? হ্যাঁ, ও লোকটা তো এক নম্বরের বদমাস লোক আছে। কয়েক মাস আগে একটা জালিয়াতির কেসে জেল খেটে এসেছে। এইসব লোককে আপনি ম্যানেজার বানিয়েছেন? ঝাঁঝিয়ে ওঠে বাবুরাম। এসব কি বলছো? আমি তো এসবের বিন্দু বিসর্গও জানি না। আকাশ থেকে পড়েন জনার্দনবাবু। আপনি ভালো করে খোঁজ নিন সাহেব। হ্যাঁ, আর আমার বাত মানেন তো ওই বাংলো ছেড়ে কলকাতা ফিরে যান। হোয়াইট হলে আপনার জান কা খতরা আছে। ফিরে যান সাহেব, ফিরে যান সাহেব, ফিরে যান। জনার্দনবাবু আর কথা বাড়ালেন না। দ্রুত হাঁটা লাগালেন বকুল লজের দিকে। কথায় কথায় বেলা অনেক হয়েছে, আকাশেরও মুখ ভার। ডান হাতি পাইন বনের রাস্তা ধরে হাঁটতে লাগলেন তিনি। কিন্তু বিধি বাম। কিছুটা চলার পরেই বৃষ্টি শুরু হলো। প্রথমে গুঁড়ি গুঁড়ি, তারপর ঝিরঝির। তার বেগ বাড়তেই লাগলো। ভাগ্যিস ছাতাটা সঙ্গে এনেছিলেন। শুধু বৃষ্টি হলেও না হয় হতো, কিন্তু বৃষ্টির সঙ্গে শুরু হলো ঝোড়ো হাওয়া। ছাতাটা বাগে রাখাই মুশকিল হয়ে উঠল। বর্ষার ফলার মতো কনকনে ঠান্ডা বৃষ্টির জল গায়ে ফুটতে লাগলো। দিনের বেলাতেই চারিদিক অন্ধকার হয়ে এসেছে। জনার্দনবাবু কোনো মতে ঝড় বৃষ্টি সামলে পিছল রাস্তা বেয়ে সামনের দিকে এগোতে লাগলেন। কিন্তু এইবার শুরু হলো
নতুন বিপত্তি। বৃষ্টি ঠেলে বেশ খানিকটা রাস্তা আসার পর জনার্দন বাবুর মনে হলো কেউ তার পিছু নিয়েছে। কেউ বলাটা বোধহয় ভুল হবে, কারণ যে তার পিছনে আসছে সে কোনো মানুষ নয়, প্রাণী। কারণ 2 পেয়ে জীবের চলাফেরার শব্দ আর 4 পেয়ে জীবের চলাফেরার শব্দের মধ্যে বিস্তর তফাৎ। আর প্রাণীটার চলাফেরার আওয়াজ এতটাই স্পষ্ট যে বৃষ্টির শব্দ ছাপিয়ে দিব্যি জনার্দনবাবুর কানে আসছিল। তিনি একটু ভয় পেলেন, কারণ এই অচেনা রাস্তায় কোনো হিংস্র জন্তু যদি তাকে আক্রমণ করে বসে তবে তা ঠেকাবার মতো ক্ষমতা তার নেই। বৃষ্টির দাপটে তাড়াতাড়ি হাঁটতেও পারছেন না, তবুও যতটা সম্ভব জোরে পা চালালেন তিনি। এবার কানে এলো প্রাণীটার হাঁটার আওয়াজের সঙ্গে একটা চাপা গড়গড় আওয়াজ। জনার্দনবাবু এবার পেছন ফিরে তাকালেন। বৃষ্টিতে গাছগাছালির মধ্যে খুব একটা ভালো করে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হলো একটা মিশকালো 4 পেয়ে জন্তু দ্রুত পাইন গাছগুলোর ভেতর ঢুকে গেল। জন্তুটার আকৃতি বেশ বড় একটা নেকড়ে বাঘের মতো। জনার্দনবাবু এবার ছুটতে শুরু করলেন। প্রায় সঙ্গে সঙ্গে শোনা গেল পিছনের জন্তুটাও ছুটছে। পড়ি কি মরি করে কিভাবে যে তিনি বকুল লজে পৌঁছেছিলেন তা সঠিকভাবে মনে না থাকলেও দরজায় ধাক্কা মেরে বাড়ির সামনেই যে বসে পড়েছিলেন তা জনার্দনবাবুর স্পষ্ট মনে আছে। রাত্রে খাবার টেবিলে বসে জনার্দনবাবু হরিপদকে সরাসরি প্রশ্ন করলেন। হরিপদ, এই বাড়িটার কি কোনো দুর্নাম আছে? হরিপদ খাওয়া থামিয়ে বলল, কেন স্যার, কি ব্যাপার বলুন তো? আজ বাজারের এক দোকানদার বাবুরাম আমাকে বলল বাড়িটা নাকি ভূতের বাড়ি বলে পরিচিত। আপনি কি এসব জানতেন না? বাবুরাম হরিপদর নামে কি বলেছে আর পাইন বনের অভিজ্ঞতাটা জনার্দনবাবু ইচ্ছে করেই চেপে গেলেন। হরিপদ জনার্দনবাবুর প্রশ্নের উত্তরটা এড়িয়ে গিয়ে বলল, বাবুরাম মানে মানে ওই মাতালটা? না না স্যার, না না, ওর কথা আপনি বিশ্বাস করবেন না একদম। ও বেটা দিনে দুপুরে পর্যন্ত নেশা করে পড়ে থাকে। ও নেশার ঘরে কখন কি বলে তাও নিজেই জানে না। ওর কথা আপনি কিছু ধরবেন না স্যার। জনার্দনবাবু আর কথা বাড়ালেন না। বাবুরাম যে সত্যি নেশা করে তা তিনি নিজের চোখেই দেখেছেন, আর নেশারু লোকের কথার দাম যে থাকে না তা সবাই জানে। হয়তো হরিপদর কথাই ঠিক, সব কিছুই হয়তো মিথ্যে মনের ভয়। সেদিন রাত্রে তেমন কিছু হলো না, শুধু জনার্দনবাবুর মনে হলো সেই হিংস্র জন্তুটা যেন চাপা আওয়াজ করে বকুল লজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। পরদিন সকালে রোদ উঠল। জনার্দনবাবু গুম হয়ে নিজের ঘরেই বসে রইলেন। কাল রাত্রে হরিপদর কথা বিশ্বাসযোগ্য মনে হলেও কে জানে কেন এখন বাবুরামের সব কথাই তার সত্যি বলে মনে হচ্ছে। আর কাল পাইন বনের কালো জন্তুটাকে তো তিনি নিজের চোখেই দেখেছেন। নিজের চোখকে অবিশ্বাস করার তো কোনো প্রশ্নই ওঠে না। ইতিমধ্যেই একবার হরিপদ খেজুরে গল্প করতে জনার্দনবাবুর ঘরে এসেছিল। তিনি তাকে বিশেষ পাত্তা দেননি। পাত্তা না পেয়ে হরিপদ উপস্থিত হলো রান্নাঘরে। রান্নাঘরে কাজ করছিল তরল। এদিক ওদিক তাকিয়ে হরিপদ তরলের কাছে এসে নিচু গলায় বলল, শোন, জনার্দন হালদার মনে হয় বাড়িটার ব্যাপারে সব কথা জেনে গেছে। ওর কাছ থেকে বেশি দিন আর ব্যাপারটাকে লুকিয়ে রাখা যাবে না। হয়তো এবার বাড়িটা বেচে দেওয়ার কথাই চিন্তা করছে, কিন্তু তার আগেই আমাদেরকে ওকে সরিয়ে দিতে হবে, বুঝলি? লোকে ভাববে ওকে বোধহয় ভূতেই মেরেছে। তারপর এই বাড়িটাকে আমরাই দখল করে বসবো।
তরলও মুখ দিয়ে একটা আওয়াজ করে হেসে উঠল। হরিপদ আবার চাপা গলায় বলল, শোন, আজ থেকে ওকে একদম চোখে চোখে রাখবি, আর সুযোগ বুঝলেই একদম বুঝতেই পারছিস। তরল সমঝদারের মতো মাথা নাড়ল। কেটে গেল আরও 2 দিন। প্রতিদিন রাত্রেই জনার্দনবাবু শুনলেন সেই জন্তুটার পায়ের আওয়াজ আর চাপা গর্জন। সে যেন তার প্রতীক্ষায় রয়েছে, একবার তাকে একা বাইরে পেলেই ছিঁড়ে খাবে। কিন্তু এই কদিনে ভয়ের সঙ্গে সঙ্গে জনার্দনবাবুর মনে বেড়েছে চাপা কৌতূহল। আর সেই কৌতূহল এতটাই বেড়ে উঠল যে জনার্দনবাবু 3য় দিন রাতে মোমবাতি নিভিয়ে জেগে বসে রইলেন জানলার পাশে। আকাশে উঠেছে বাঁকা চাঁদ, হালকা কুয়াশায় মাখামাখি চারিদিক। ঠান্ডার কামড় ভালোই অনুভব করা যাচ্ছে। চারপাশের পাইন গাছগুলো যেন নিচু স্বরে নিজেদের মধ্যে শলা পরামর্শ করছে। থমথমে পরিবেশটা যেন কারোর আশার অপেক্ষা করছে। রাত কটা হবে খেয়াল নেই। জনার্দনবাবুর চোখটা বুজে এসেছিল। হঠাৎ রাত চড়া পাখির ডাকে তন্দ্রাটা কেটে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি শুনলেন জন্তুটার পায়ের আওয়াজ। চোখ দুটো কচলে পাইন গাছগুলোর মধ্যের ঘন অন্ধকারে নজর রাখলেন জনার্দনবাবু। কিছুক্ষণ পর পাইন গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সেই কালো নেকড়ের মতো জন্তুটা। এতটাই কালো যে মনে হচ্ছে একটা জমাট বাঁধা অন্ধকার। জন্তুটা একবার চাপা স্বরে ডেকে উঠল। না, এ তো নেকড়ের ডাক নয়, এ যে কুকুরের ডাক। এই ঠান্ডায় বনের মধ্যে এরকম একটা কুকুর কি করছে? এবার জনার্দনবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ কুকুরটা একা নয়। তার পিছনে দেখা গেল একটা আবছা ছায়া মূর্তি। লম্বা মূর্তিটা যেন ধূসর রঙের ঘন কুয়াশা দিয়ে তৈরি। হয়তো সে কুকুরের মালিক। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো কুকুর আর তার মালিক ঠিক হেঁটে হেঁটে নয়, প্রায় ভেসে ভেসে চলেছে। জনার্দনবাবুর মাথার মধ্যে সব তালগোল পেকে গেল। সেদিন অমন ফাঁকা ঘরে পিয়ানোর আওয়াজ, পাইন বনের চারপেয়ে জন্তু, আর আজ এই ব্যাপার। একটা অদম্য ইচ্ছা হতে লাগলো বাড়ি থেকে বাইরে বেরোনোর। একই সময় জানলায় নজরদারি চালাচ্ছিল হরিপদ আর তরল। এতদিন নানা কানাঘুষো গুজব তাদের কানে এসেছে, কিন্তু এরকম একটা দৃশ্য যে তারা দেখবে তা তারা কল্পনাও করেন। তাহলে সত্যি হোয়াইট সাহেবের প্রেত তার কুকুর ডেনের সঙ্গে শিকারের খোঁজে বেরিয়েছে। হরিপদ আর তরল দুজনেই দুজনের মুখের দিকে তাকায়। হঠাৎ দেখা গেল বকুল লজের গেট খুলে বেরোচ্ছেন জনার্দনবাবু। কেমন যেন একটা ঘোর লাগা ভাব। অপ্রকৃতস্থের মতো হনহন করে সোজা চলতে লাগলেন পাইন বনের দিকে। হরিপদর চোখের ইশারায় তরল দ্রুত বেরিয়ে গেল জনার্দনবাবুকে অনুসরণ করে। পাইন বনের ভিতর কিছুটা ঢুকেই তরল দেখতে পেল একটু দূরেই জনার্দনবাবু দিশাহীনের মতো এগিয়ে চলেছেন। এই তো সুযোগ, এখনই ব্যাটাকে নিকেশ করতে হবে। ভাবতে ভাবতে তরল এক পলকের জন্য জনার্দনবাবুর থেকে চোখ সরিয়ে কোমরে গোঁজা ছোড়াটা বের করে তাকিয়ে দেখল কোথায় কি। জনার্দনবাবু কোথাও নেই। এক মুহূর্তেই যেন লোকটা উধাও হয়ে গেল। বোকার মতো এদিক ওদিক তাকায় তরল। চারিদিকে লম্বা লম্বা পাইন গাছ, কুয়াশার চাদরে যেন মুড়ে রয়েছে এই বন। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ নীরবতা ভঙ্গ করে শোনা গেল ভারী বুটের আওয়াজ, যেন কোনো দানব ফাঁদে পড়া শিকার ধরতে আসছে। এই ঠান্ডাতেও বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে তরলের মুখে।
হাতের ছোড়াটা শক্ত করে বাগিয়ে ধরে তরল, কিন্তু সেই অজানা বিপদের মুখোমুখি হতে মন সায় দেয় না। পিছন ফিরে উল্টো দিকে দৌড় দেয় সে। সঙ্গে সঙ্গেই পেছনে শোনা যায় কোনো জন্তুর দৌড়ানোর শব্দ। একবার পিছন ফিরে তাকায় তরল। এক ঝলকে দেখে পেছনে ছুটে আসছে এক মূর্তিমান বিভীষিকা, একটা কালো কুকুর। চোখ দুটো যেন ভাঁটার মতো জ্বলছে। তীব্র হিংস্রতায় বেরিয়ে আসছে সদন্তগুলো, লকলক করছে জীব। এ কোনো ইহলোকের প্রাণী নয়। তখনই কিছুতে হোঁচট খেয়ে ছিটকে পড়ে তরল। হাতের ছোড়াটা পড়ে যায়। কালো কুকুরটাও বিকট চিৎকার করে লাফ মারে তার উপর। একটা আর্ত চিৎকার বেরিয়ে আসে তরলের গলা থেকে। প্রতিধ্বনিত হয় পাইন বনের কোনায় কোনায়। ঘরে বসে উত্তেজনায় আঙুল মোটকে চলেছে হরিপদ। তরল তো গেছে অনেকক্ষণ হলো। একটা লোককে মারতে কত সময় লাগে? ছায়ামূর্তিটাও তারপর থেকে আর দেখা যায়নি। তবে কি তরল কাজটা করতে পারল না? ঘর থেকে দোতলার লম্বা গলিতে বেরিয়ে আসে হরিপদ। না, ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। দুটো ঘর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়েই খটকাটা লাগে। জনার্দনবাবুর ঘরটা খোলা। ঘর খোলা থাকবে এটাই তো স্বাভাবিক, কারণ একটু আগেই তার চোখের সামনে দিয়ে জনার্দনবাবু পাইন বনের দিকে গেলেন। কিন্তু মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে। সর্বনাশ! তাহলে কি জনার্দনবাবু ফিরে এলেন? পা টিপে টিপে ঘরের দরজায় উঁকি মারে হরিপদ। হ্যাঁ, যা ভেবেছিল তাই। ঘরের জমাট বাঁধা অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে খাটে জনার্দনবাবু শুয়ে আছে। স্টুপিড তরলটার চোখ এড়িয়ে জনার্দনবাবু ঘরে ফিরে এসেছেন। তাহলে তরলকে দিয়ে হবে না, যা করার তাকেই করতে হবে। একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ঘরের ভিতর পা বাড়ায় হরিপদ। ঘুমের মধ্যে এই লোকটাকে গলা টিপে খুন করতে হবে। তারপর গোটা বাড়িটা তার একার। লোভে চকচক করে ওঠে হরিপদর চোখ। খাটের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় সে। অন্ধকারে মুখটা ভালো বোঝা না গেলেও নিঃশ্বাসের শব্দ শুনে বোঝা যাচ্ছে শান্তির ঘুম ঘুমাচ্ছেন জনার্দনবাবু। এক নিমেষে ঝুঁকে পড়ে জনার্দনবাবুর গলাটা টিপে ধরল হরিপদ। জনার্দনবাবুর গাটা যেন বরফের মতো ঠান্ডা। তখনই দড়াম করে খুলে যায় মাথার কাছে জানলাটা। বাঁকা চাঁদের আলো এসে পড়ে তার মুখের ওপর। কিন্তু এ কি? এ কার মুখ? শিউরে ওঠে হরিপদ। এ তো জনার্দনবাবু নয়, এ যে এক সাহেব, অবিকল সেই ছবির সাহেব, হ্যালেস্টার হোয়াইটের প্রেত। হরিপদর হাতের স্পর্শে চোখ খোলে সেই প্রেত। সেই চোখের মণি বলতে কিছু নেই, পুরোটাই সাদা। বিবর্ণ সাদা মুখে ফুটে উঠেছে প্রতিটা শিরা উপশিরা। ঠোঁটের কোণায় এক পৈশাচিক হাসি। হঠাৎ হাত তুলে হরিপদর গলাটা টিপে ধরে প্রেতাত্মা। অসম্ভব ঠান্ডা সে হাত। বজ্র আঁটুনিতে চেপে ধরেছে তার গলা। আতঙ্কে দিশেহারা হরিপদ প্রাণপণে চেষ্টা করে হাতটা ছাড়ানোর, কিন্তু পারে না। গলা দিয়ে তার আওয়াজ বের হচ্ছে না। আস্তে আস্তে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। বাথরুমে বসে আছেন জনার্দনবাবু। স্কাইলাইট দিয়ে এক চিলতে চাঁদের আলো এসে পড়েছে। জানলা দিয়ে পাইন বনে কুকুর সমেত ছায়ামূর্তিটা দেখে তার আর কিছু বুঝতে বাকি নেই। বাইরে বেরোবার অমোঘ টানটাকে কোনো রকমে প্রাণপণে চেপে রেখেছেন। শরীরটাও আচমকা খারাপ লাগতে শুরু করেছিল, তাই উঠে মোমবাতি জ্বালিয়ে বাথরুমে এসেছিলেন। কিন্তু বাথরুমে ঢুকেই আচমকা মাথা ঘুরে বসে পড়েন। হয়তো পরস্পর এরকম অদ্ভুত ঘটনা দেখে স্নায়ুর ওপর চাপটা একটু বেশিই পড়ে গেছে। হঠাৎ মনে হলো এই বাথরুমে তো তিনি একা নন, আরও একজন আছে। ডান দিকের দেওয়ালে নড়ে উঠল একটা ছায়া।
দেখতে পেলেন ছায়াটা একটা নারী মূর্তির রূপ নিল। কে? বকুল। জনার্দনবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এই যে তার মৃতা স্ত্রী বকুল। তুমি এখানে আর এক মুহূর্ত থেকো না, ও তোমাকে ছাড়বে না। স্পষ্ট শোনা যায় বকুলের গলা। তুমি এখানে? এক অদ্ভুত জড়তা পেয়ে বসেছে জনার্দনবাবুকে। আর সময় নষ্ট করো না, পালাও পালাও এখান থেকে, ও আসছে। এবার শোনা গেল সতর্কবাণী। আমি আর পালাতে পারছি না বকুল। কলকাতা থেকে পালিয়ে এখানে এলাম, আবার পালিয়ে কোথায় যাব বলো? আমি আর একা বাঁচতে চাই না বকুল। প্লিজ তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো প্লিজ। উন্মাদের মতো বলে চলেন জনার্দনবাবু। নারী মূর্তি আবার যন্ত্রের মতো শেষ হুঁশিয়ারি দিল, পালাও পালাও। আর কোথাও কাউকে দেখতে পাওয়া গেল না। সব চুপ, কারোর চিহ্ন মাত্র নেই। জলে ভেজা ঝাপসা চোখে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক বকুলকে খুঁজলেন জনার্দনবাবু। তারপর নিজের কপালে করাঘাত করলেন। এতদিন পর বকুল ফিরে এলো, অথচ তিনি তাকে ধরে রাখতে পারলেন না। অসহায়ের মতো তিনি বসে রইলেন পাথর হয়ে। কতক্ষণ বসে আছেন খেয়াল নেই। এবার আস্তে আস্তে দেওয়াল ধরে উঠে দাঁড়াতে লাগলেন তিনি। শরীরে আবার একটা অস্বস্তি দানা বাঁধছে। একটু চোখে মুখে জল দিলে হয়তো সুস্থ লাগতে পারে। বেসিনের সামনে দাঁড়িয়ে কল খুলে চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলেন। হঠাৎ পিছনে একটা খসখস আওয়াজ। মোমবাতিটাও কখন জানি নিভে গেছে। জ্বালানোর কথা খেয়াল হয়নি। স্পষ্ট বুঝলেন পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। তার ঠান্ডা নিঃশ্বাস জনার্দনবাবুর ঘাড়ে এসে পড়তে লাগলো। বেসিন থেকে মুখ তুললেন তিনি। বেসিনের ওপর লাগানো আয়না দিয়ে আবছা আলোয় তিনি দেখলেন তার পেছনের অন্ধকারে একটা রক্তশূন্য সাদা মুখ তার দিকেই তাকিয়ে আছে। অবিকল ছবিতে দেখা হোয়াইট সাহেব, শুধু চোখের মণি দুটো সাদা, ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। ভয় পেলেন না জনার্দনবাবু। তিনি হয়তো জানতেন যে এই রকমই কিছু একটা ঘটতে চলেছে। তাই ভয়ের বদলে হাসি দেখা দিল তার মুখে। সে হাসি প্রশান্তির। দীর্ঘশ্বাস ছাড়লেন জনার্দনবাবু। মনে মনে বললেন, মুক্তি মুক্তি মুক্তি। কয়েকদিন পর পুলিশ 3টি মৃতদেহ আবিষ্কার করল। 2টি মৃতদেহ আবিষ্কার করা হলো বকুল লজে। কেউ তাদের গলা টিপে মেরেছে। 3য় মৃতদেহটি পাওয়া গেল পিছনের পাইন বনের মধ্যে থেকে। কোনো হিংস্র প্রাণী খুবলে খেয়েছে মৃতদেহটার একাংশ। তদন্ত করেও পুলিশ কিছু বের করতে পারল না। একসময় তদন্ত বন্ধ হয়ে গেল। কয়েক বছর পর 4 বন্ধু বিমল, অশোক, সুমিত আর শান্তনু ছুটি কাটাতে চলেছে দার্জিলিংয়ের কাছে তাকদায়। হোটেলের বুকিং আগে থেকেই করা হয়েছে। দার্জিলিং মেল হুইসেল দিয়ে স্টেশন ছাড়তেই সবার উৎসাহ দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেল। রাত 11:30টার পর ট্রেন যখন বর্ধমান পেরিয়েছে, তখনও 4 বন্ধু সমান উৎসাহে টিফিন বক্স বাজিয়ে গান গেয়ে চলেছে। ইতিমধ্যেই চারপাশের যাত্রীরা বিফল প্রতিবাদ জানিয়ে বিরক্ত হয়ে গজগজ করতে করতে নিজেদের বার্থে শুয়ে পড়েছে। হঠাৎ হাসি হাসি মুখে এক সাহেব তাদের বার্থে উঁকি মারল। সাহেবের উপস্থিতিতে 4 জনের গানে ছেদ পড়ল। চেহারায় যদিও এক ঝলকে বোঝা যায় যে লোকটায় দেশীয় নয়, কিন্তু গায়ের ফর্সা রংটা রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। মাথায় হলদেটে চুল, মুখে দাড়ি গোঁফ, নীল জিন্সের প্যান্ট আর খয়েরি লেদার জ্যাকেট পরা মাঝবয়সী সাহেবটি পরিষ্কার বাংলায় বলল,
তোমাদের বিরক্ত করবার জন্য দুঃখিত, কিন্তু তোমাদের গান শুনে আলাপ করতে চলে এলাম। আই হোপ ইউ পিপল ডোন্ট মাইন্ড। না 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 না, আরে একেবারেই নয়, আপনি আসুন না, আসুন, বসুন। শান্তনু হাসি মুখে ডেকে নেয় সাহেবকে। ফার্স্ট অফ অল আমি নিজের পরিচয় দিই। আমি অ্যাল, আমার হোটেলের বিজনেস আছে, তার জন্যই একটা কাজে নিউ জলপাইগুড়ি যাচ্ছি। চার বন্ধু একে একে নিজেদের পরিচয় দেয় এবং তাদের বেড়াতে যাবার কথা বলে। অ্যাল হেসে বলে, কলকাতাতেও আমার একটা হোটেল আছে, তাই মাঝে মাঝে ওখানে যেতে হয়। তোমরা টাকদাতে থাকছো কোথায়? তোমরা যদি বলো ওখানে আমার চেনা একটা ভালো হোটেল আছে, ব্যাকুল লজ। হোটেলটার কেয়ারটেকার কাম ম্যানেজার এক বাঙালি, নাম হরিপদ কুন্ডু। তোমরা ওখানে থাকতে পারো, তোমাদের আমার বেশ ভালো লেগেছে, তোমরা আমার ওখানে গেস্ট হয়ে থাকবে। চারজন পরস্পরের মুখ চাওয়াচাই করে। এমন প্রস্তাব পাওয়া মানে তো হাতে চাঁদ পাওয়ার সামিল। চোখে চোখে কথা বলে নেয় তারা, এই সুযোগ ছাড়া যাবে না। তাকদার বকুল লজ যেন তাদের ডাকছে। শুনছিলে শুভ্রজিৎ দেব বিশ্বাসের কলমে বকুল লজ। গল্প পাঠে ও বাবুরামের চরিত্রে ছিল রণদীপ, জনার্দন এবং সাহেবের চরিত্রে ছিলাম আমি অনুভব, হরিপদ এবং শান্তনুর চরিত্রে ছিল অর্ণব এবং বকুলের চরিত্রে ছিল অস্মিতা। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি, নির্দেশনায় ছিল স্মিতা এবং পোস্টার ডিজাইন করেছে আর্ট যোগী। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে হবে। আর এখনও অভিক সরকারের হাড়ি কাট গল্পটা আমাদের উপস্থাপনায় শুনে না থাকলে অবশ্যই শুনে নিও, আই বাটনে লিঙ্ক রইল। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।